রেণু রেণা। আজকের আলোচনা সপ্তম ভাব নিয়ে। সপ্তম ভাব থেকে কি কি বিচার করতে হয়, কিভাবে বিচার করতে হয়, সপ্তম ভাব বিচারের সূত্র কি, সেই সব নিয়েই আমি আলোচনা করব। তবে সপ্তম ভাবের পুরো বিষয়টা একটা ভিডিওয়ে করা সম্ভব নয়, কারণ তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। আমি কয়েকটা পার্টে এই সপ্তম ভাব সম্পর্কিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। আমি আজকে প্রথম পর্বে সপ্তম ভাব বিচারের যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে আমি আলোচনা করব মূলত সপ্তম ভাব বিচারের সূত্রগুলো এবং সপ্তম ভাব থেকে কি কি বিচার করতে হয়। আর বিস্তারিতভাবে বলবো বিবাহ কখন হবে, অর্থাৎ কোন সময়ে বিবাহ হবে, আর বিলম্ব বিবাহের যোগ নিয়ে আলোচনা করব। মানে দেরিতে কাদের বিবাহ হবে, কোন যোগ থাকলে দেরিতে বিবাহ নির্দেশ করে, এই সব নিয়ে আলোচনা করব। আর বিবাহ কখন হবে এই নিয়ে আমার আর একটা ভিডিও আছে, সেটা যদিও সংক্ষেপিত, আজকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, না হলেও আমার প্লেলিস্টে ভিডিও সেকশানে গিয়ে পেয়ে যাবেন। তো আজকের আমার আলোচনা হলো বিবাহ কখন হবে, অর্থাৎ কোন সময় ঠিক বিবাহটা হবে, আর দেরিতে বা বিলম্বে বিবাহের যোগ কিভাবে নির্ণয় করা হয়। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি, সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন, যদি প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে, সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে, আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল, সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে। সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান, সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে, ঠিক আছে। এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন। আমি নোটসগুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না। আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন, তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন, যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন। এক্সট্রা যে নোটসগুলো আছে, ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আরো অনেক কিছু থাকে, তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয়, সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে। আমার মূল আলোচনায় ফিরে আসছি। সপ্তম ভাব থেকে স্ত্রী বা স্বামী মানে পুরুষের স্ত্রীর এবং স্ত্রীলোকের স্বামীর বিচার করা হয়। আর এই ভাব থেকেই স্ত্রী বা স্বামীর আকৃতি, রূপ, গুণ, দাম্পত্য প্রীতি, কামাদি ইত্যাদি বিষয় বিচার করা হয়। তাছাড়াও এই সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্য বিচার করা হয়। বিস্মৃত বিষয়ের স্মরণ মানে ভুলে যাওয়া যে সমস্ত বিষয় আছে সেগুলো স্মরণ করা, নষ্ট সম্পদ, অংশীদার, ক্রয় বিক্রয়, যাতায়াত ইত্যাদির বিচার করা হয়। সপ্তম ভাব ও ভাবপতি শুভযুক্ত ও দৃষ্ট হলে স্ত্রীর বা স্বামীর
দেহ সৌষ্ঠব মানে দৈহিক গঠন ও গুণবত্তা সম্বন্ধে শুভ ফল, এবং জাতক বা জাতিকার শ্বশুর পক্ষ থেকে সুখ লাভ হয়। ভাব বিচারের নিয়মে যা যা রয়েছে সেই সকল নিয়মে এই ভাবও বিচার করতে হবে। শুক্র পত্নীকারক গ্রহ, কাজেই সপ্তম ভাব বিচারকালে শুক্র এবং শুক্র থেকে সপ্তম ভাব ও ভাবপতির অবস্থা বিচার্য, তা বলা বাহুল্য। স্ত্রীলোকের পক্ষে মঙ্গল হচ্ছে স্বামীকারক গ্রহ। সপ্তম স্থান শুভ গ্রহের বা চন্দ্র ও শুক্রের বর্গগত হয়ে শুভ দৃষ্ট বা যুক্ত হলে একাধিক স্ত্রী হওয়ার সম্ভাবনা থাকে। জায়াকারক গ্রহ অর্থাৎ শুক্র যদি বৃহস্পতির বর্গে থাকে বা বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে জাতকের এক স্ত্রী বা স্ত্রী সুখ হয়। স্ত্রীলোকের পক্ষে সপ্তম ভাব বিচারকালে শুক্রের মতো মঙ্গলকে সপ্তম ভাবকারক ধরে বিচার করা হয়। বিচারের কয়েকটি সূত্র দেয়া আছে। একটা কথা বলে রাখি, আমি এখানে যে আলোচনা করি এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন প্রামাণ্য পুস্তক থেকে নেয়া সূত্র বা আলোচনা। এর মধ্যে কোনোটাই কিন্তু আমার নিজস্ব মতামত নয়। এবার কোনো সূত্র সম্পর্কে বলতে গিয়ে কতটা আমি মেলাতে পেরেছি বা আমার লাইফে এই সূত্রটা কতটা মিলেছে বা এই সূত্রটা কতটা মেলে না, সেই বিষয়টা আলোচনা আমার ব্যক্তিগত, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এখানে নিয়ম যা যা বলি কোনোটাই কিন্তু আপনারা ভাববেন না যে আমার নিজস্ব সৃষ্ট, আমি সৃষ্টি করার কেউ নয়। এগুলো সমস্ত পরাশরী হোরা থেকে বিভিন্ন বিদগ্ধ জ্যোতিষীগণ যা লিপিবদ্ধ করে গেছেন বিভিন্ন পুস্তকে, যেগুলো অথেন্টিক পুস্তক অ্যাস্ট্রোলজি, সেই সব পুস্তক থেকে নেওয়া, বর্তমানকালের স্বঘোষিত জ্যোতিষীদের পুস্তক থেকে নেওয়া নয়। কিন্তু এগুলো বহু প্রাচীন পুস্তক থেকে আমি সংকলিত করে আপনাদের সামনে তুলে ধরি। এখানে আমি কয়েকটা সূত্রের কথা বলছি যেগুলো দেয়া আছে বিভিন্ন প্রামাণ্য পুস্তকে। প্রথম সূত্র বলছে সপ্তম ভাবস্ফুতের বর্গবল, সপ্তমপতি সপ্তমস্ত গ্রহের বর্গবল, শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি এবং সপ্তমপতির দুস্থানে অবস্থান থেকে সপ্তম ভাবের ফলের শুভ বা অশুভ বিচার করতে হয়। তার মানে কি বলছে, সপ্তম ভাবস্ফুতের বর্গবলটা কতটা আছে দেখতে হবে। ভালো থাকলে ভালো ফল, খারাপ থাকলে খারাপ ফল। সপ্তমপতি আর সপ্তমস্ত গ্রহের বর্গবল ভালো থাকলে শুভ ফল, খারাপ থাকলে অশুভ ফল। শুভ বা অশুভ গ্রহের দৃষ্টি, মানে শুভ গ্রহের দৃষ্টিতে শুভ, অশুভ গ্রহের দৃষ্টিতে অশুভ। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো পরে আলোচনা করব। আর সপ্তমপতির দুস্থানে, মানে সপ্তমপতি থেকে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে কোন গ্রহের অবস্থান, তার থেকে সপ্তম ভাবের ফলাফলের শুভ বা অশুভ বিচার করা হয়। সপ্তমপতি লগ্ন থেকে কেন্দ্র বা ত্রিকোণে শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয়ে অবস্থান করলে সপ্তম ভাবের ফল শুভ হয়। আর সপ্তমপতি স্বরাদি দুস্থানগত হলে এবং তার সাথে পাপ পীড়িত হলে অশুভ ফল প্রদান করবে। 2 নম্বর সূত্র, স্বামী বা স্ত্রীর রূপ, গুণ ও আকৃতির বিচার। এটা লগ্ন, চন্দ্র ও শুক্র এই তিনের সপ্তম ভাবের নবাংশ এবং শুভাশুভ গ্রহের অবস্থান ও দৃষ্টি থেকে জাতক বা জাতিকার স্ত্রী বা স্বামীর রূপগুণ, আকৃতি, দৈহিক বর্ণের বিচার করতে হয়। এই তিনটের মধ্যে ক্রমিক বলানুসারে প্রথমত লগ্নের সপ্তম ভাব, দ্বিতীয়ত চন্দ্রের সপ্তম ভাব এবং তৃতীয়ত শুক্রের সপ্তম ভাব থেকে স্ত্রী বা স্বামীর শুভ অশুভ ও আকৃতি প্রকৃতির বিচার করতে হয়। লগ্ন এবং চন্দ্রের সপ্তম ভাবস্ফুটের বর্গ এবং ভাবে অবস্থিত গ্রহ থেকে অধিকাংশ ফল লাভ হয়ে থাকে। তার সঙ্গে ধনভাবের শুভাশুভ বিচার করা আবশ্যক। ধনভাব মানে দ্বিতীয় স্থান, তো দ্বিতীয় স্থান থেকে আত্মীয় কুটুম্ব বিচার করা হয়। আর বিবাহের দ্বারা যে আত্মীয়তা হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় কুটুম্বতা বলা হয়। সেই জন্য দ্বিতীয় স্থান বা ধনস্থানও বিচার করা দরকার, সেটা শুভ আছে না অশুভ আছে। তৃতীয় সূত্র হলো সপ্তম ভাব থেকে তৃতীয় ভাবে স্ত্রীর অনুজ, মানে স্ত্রীর ছোট ভাই বা বোন, অর্থাৎ লগ্নের নবম ভাব থেকে শ্যালক বা শালিকা সম্বন্ধে বিচার করা হয়। সপ্তমের তৃতীয় পড়ছে লগ্নের নবম, তাই লগ্নের নবম ভাব থেকে শ্যালক বা শালিকা বিচার করতে হয়। লগ্নের চতুর্থ থেকে শ্বশুরের বিচার আর দশম থেকে শাশুড়ি বিচার করতে হয়, শুভ বা অশুভ যাই হোক।
লগ্নের চতুর্থ থেকে শ্বশুরের কেন হচ্ছে না, সপ্তম ভাব স্ত্রীর লগ্ন ধরলে সপ্তম থেকে দশম স্থান তার পিতৃস্থান, সেটা পড়ছে লগ্নের চতুর্থ। আবার লগ্নের দশম ভাব সপ্তম থেকে চতুর্থ পড়ছে, চতুর্থ স্থান মাতৃস্থান। তাই সপ্তম স্থান যদি স্ত্রীর লগ্ন হয় তাহলে তার চতুর্থ স্থান মানে আমার লগ্নের দশম স্থান হবে স্ত্রীর মাতৃস্থান, আমার চার থেকে বিচার করলে। তারপর বহুপত্নী লাভ যোগের স্থলে সপ্তম ভাব থেকে ষষ্ঠ, তারপরে ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠ, এই ক্রমে বিচার করতে হয়। মানে দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বলা হয়েছে সপ্তমের ষষ্ঠ থেকে বিচার করতে হয়। যেমন প্রথম স্ত্রী সপ্তম ভাব, দ্বিতীয় স্ত্রী সপ্তম থেকে ষষ্ঠ অর্থাৎ লগ্নের দ্বাদশ, তৃতীয় স্ত্রী দ্বাদশ থেকে ষষ্ঠ, তার মানে লগ্নের পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। কারণ ষষ্ঠ হলো সতীন বা সপত্নী স্থান। এই সকল ভাবের সঙ্গে লগ্নপতির শত্রুমিত্র সম্পর্ক রক্ষা করে শুভ বা অশুভ সম্বন্ধ বিচার করতে হয়। তবে আর একটা মতও আছে, আর একটা মতে বলা হচ্ছে সপ্তমের তৃতীয় ভাব আর নবম ভাব থেকেও দ্বিতীয় স্ত্রী বিচার করা হয়। এটা অনেক ক্ষেত্রেই বলা হয় যে দ্বিতীয় স্ত্রী বিচার করতে হলে সপ্তমের তৃতীয় বিচার করতে হয়। তারপরে সপ্তমের তৃতীয় মানে 7, 8, 9, সপ্তমের তৃতীয় মানে নবম ভাব থেকে বিচার করা হচ্ছে। তারপরে স্ত্রী বিচার করতে হলে আবার তার তৃতীয় থেকে বিচার, এইটাও একটা নিয়ম আছে। এটা পরীক্ষা সাপেক্ষ। বর্তমান যুগে একাধিক পত্নী লাভের যোগ বিশেষত থাকে না, একমাত্র ডিভোর্সের পর যে হয়, মানে দ্বিতীয় বিবাহ করেন অনেকেই, সেই ক্ষেত্রে এটা বিচার্য। তা একসাথে 3টে বউ বা একসাথে 2টো বউ তো এখনকার দিনে থাকে না, সেই জন্য এটা শুধুমাত্র যারা মানে ডিভোর্সের মাধ্যমে বা পত্নীহানির মাধ্যমে বিপত্নিক হয়েছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে এবং সেটা বুঝে বিচার করতে হবে। এখানে ষষ্ঠ স্থান থেকে বিচারের সার্থকতা বেশি বলেই মনে করা হয়। 4 নম্বর সূত্র হলো ব্যবসা বিচার সপ্তম ভাব থেকে করা হয় আর বিস্তৃত বিষয়ে স্মৃতি বিচার করা হয়। সপ্তম ভাব ও ভাবপতি গ্রহ এবং বুধ চন্দ্রের বলাবল থেকে ব্যবসা বাণিজ্য এবং বিস্তৃত বিষয়ে স্মৃতির বিচার করা হয়। এই সকল ভাব, ভাবপতি এবং ভাবকারক গ্রহ কেন্দ্রে বা ত্রিকোণে থেকে শুভগ্রহ যুক্ত বা দৃষ্ট হলে ব্যবসা বৃদ্ধি এবং স্মৃতির প্রাবল্য হয়, এবং তার বিপরীত যদি হয় মানে ওইভাবে পাপগ্রহ থাকলে বা ভাবপতি যদি দুস্থানগত হয় তাহলে ব্যবসায় ক্ষতি হয় আর জাতকের নিয়ত ভুল ভ্রান্তি জন্মে থাকে। ব্যবসায় উন্নতি বা অবনতির বিচারের জন্য এইগুলোর সাথে লগ্নের ধনভাব আর আয়ভাবও এবং এই দুই ভাবপতির অবস্থা বিচার করা বিশেষভাবে প্রয়োজন। কারণ অর্থভাগ্য বা সম্পদ দ্বিতীয় স্থান থেকে, আবার আয় একাদশ স্থান থেকে, তাই ধনভাব আর আয়ভাবের সঙ্গে ব্যবসার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই ধনহানি যোগ যদি থাকে তাহলে ব্যবসার যোগ থাকা সত্ত্বেও ব্যবসায় উন্নতি হবে না। কোনো বিস্তৃত বস্তুর বিচারের জায়গায় মানে বিচার করার সময় লগ্নের চতুর্থ ভাব, ভাবপতি গ্রহ এবং বুধ চন্দ্রের বলাবল বিচার করতে হয়। অংশীদার বিচার এই নিয়মে শনি থেকেও করতে হয়, অর্থাৎ শনির সঙ্গে সম্পর্ক রেখে বাকি বিচার করা হয়। আবার সপ্তম ভাব থেকে অপোনেন্টেরও বিচার করতে হয়, মানে বিরোধী পক্ষেরও বিচার করা হয়। যে কারণে 5 নম্বর সূত্রে বলা হয়েছে সেটা মামলা মোকদ্দমার ক্ষেত্রে লগ্নের সপ্তম ভাব আর ভাবপতি গ্রহ যে তার বর্গবল এবং সপ্তম ভাব ও ভাবপতির শুভাশুভ গ্রহজ্যুতি বা দৃষ্টি থেকে এবং মঙ্গল গ্রহের বর্গ ও অবস্থানের বলাবল থেকে ঝগড়া বিবাদ বিচার করতে হয়। তার সঙ্গে দ্বাদশ ভাব ও ভাবপতি গ্রহের বলাবল হতে মামলা মোকদ্দমায় জয় পরাজয় বা অর্থদণ্ড প্রভৃতি বিচার করতে হয়। এখানে কেন, যেহেতু অপোনেন্ট বিচার করা হয় সপ্তম ভাব থেকে, বিরোধী পক্ষ বা বিপক্ষ, তো সেক্ষেত্রে মামলা মোকদ্দমার ক্ষেত্রে যার সঙ্গে মামলা হবে সে তো বিরোধী পক্ষ হবে, সে কতটা বলবান বা দুর্বল এবং সেই সময়ে সপ্তমপতি গোচরে কোথায় আছে এই অনেক কিছু দেখার আছে। দশা অন্তর্দশায় কী চলছে সেই সময় সপ্তমপতি গ্রহ যদি বলবান থাকে তাহলে শুভ ফল লাভ হয়, আর সপ্তমপতি গ্রহ যদি খারাপ অবস্থা থাকে তাহলে শুধু বিবাহের বিচার নয়, এই মামলা মোকদ্দমার বিচারেও কিন্তু অশুভ ফল প্রদান করে। 6 নম্বর সূত্রে বলা হচ্ছে জয় পরাজয় বিচার। লগ্নে পাপ গ্রহের অবস্থান বা যোগ দৃষ্টি থাকলে এবং সপ্তমভাবে শুভ গ্রহের অবস্থান ও যোগ দৃষ্টি থাকলে, তারপর মঙ্গল যদি বলবান হয়ে কেন্দ্রে বা উপচয়ে থাকে তাহলে
সেই ব্যক্তি সর্বদা বিবাদে, যুদ্ধে, মকদ্দমায় জয়ী হবে। তারপর লগ্নে এবং সপ্তমে সমান সংখ্যক পাপগ্রহ থেকে যদি শুভগ্রহ কেন্দ্রে বলবান থাকে, তাহলে সে প্রতিপক্ষের সঙ্গে সমান সমান বোঝাপড়ার পর মীমাংসা বা সন্ধি সূত্রে আবদ্ধ হবে। আর লগ্নে শুভগ্রহের অবস্থান ও দৃষ্টি থাকলে এবং মঙ্গল দুর্বল হয়ে দুস্থানগত হলে সেই ব্যক্তি সর্বদা বিবাদে, মামলা মকদ্দমায় এবং যুদ্ধের শত্রু দ্বারা পরাজিত হবে। এই গেল 6টা সূত্র। এবার আসি মূল বিবাহ বিচারে। এই বিবাহ বিচার সংক্রান্ত বিষয়ে বিচার করতে বসলে ক্লায়েন্টের কাছ থেকে বহু প্রকার প্রশ্নের সম্মুখীন হতে হয়। যেমন ধরুন, বিয়ে কখন হবে, স্ত্রী বা স্বামী দেখতে কেমন হবে, বিয়ের পর জাতকের স্ত্রী বাড়ির বা পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে চলতে সক্ষম হবে কিনা, বিয়ের পর পত্নী ভাগ্যে উন্নতি হবে না অবনতি হবে, পত্নী বা স্ত্রী চাকুরিজীবী হবে কিনা, আর দাম্পত্য জীবন কীরকম হবে। এটা অবশ্য পাত্রপক্ষের বক্তব্য। আর পাত্রী বা পাত্রীপক্ষের বক্তব্য, যে পাত্রের সঙ্গে জাতিকার বিবাহ হবে সেই পাত্র দেখতে কেমন, অর্থাৎ কালো না ফর্সা, বিদ্বান কিনা, চাকরিজীবী না ব্যবসায়ী, পাত্রের অর্থভাগ্য কীরূপ, পাত্রের নিজস্ব বাড়ি গাড়ি আছে কিনা, সংসারে কতজন লোক, অর্থাৎ শ্বশুর শাশুড়ি, দেওর ননদ ইত্যাদি আছে কিনা, যদি থাকে তাহলে তাদের সঙ্গে সেই পাত্রীর সম্পর্ক কিরম থাকবে, পাত্রীকে কোনো রকম অত্যাচার করবে কিনা, আবার বিয়ে বাড়ির কোন দিকে হবে, দাম্পত্য জীবন কিরম হবে, দম্পতির মধ্যে বিচ্ছেদ হবে কিনা, এই ধরনের নানা প্রশ্ন আসে। তবে এই প্রশ্নগুলো সাধারণত মধ্যবিত্ত পরিবার থেকে আসে। আর ধনী ঘরের পাত্রীর বা পাত্রীপক্ষের বক্তব্য হলো, বিশেষভাবে পাত্র ডাক্তার না ইঞ্জিনিয়ার, বিদেশে উচ্চ পদে কর্মরত কিনা, কখানা বাড়ি আর গাড়ি আছে এবং ব্যাংক ব্যালেন্স কিরাম আছে। এছাড়া কিছু ক্ষেত্রে দেখা যায় যে ধনী ঘরের পাত্রী বিদেশে বিয়ে করতে চায়, মানে ছেলে বিদেশে থাকে, এরকম ছেলেকে বিয়ে করতে চায়। এখন এই সমস্ত প্রশ্নের কিভাবে যুক্তির মাধ্যমে সমাধান করা যায় সেই সম্বন্ধে আসা যাক এবার। আর এই প্রশ্ন তো তবু কম বললাম। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাত্রীর বাবা এমন এমন প্রশ্ন করে, আমি তার সম্মুখীন হয়েছি, যে পাত্রীর সুখটা আসল নয়। মনে করুন কোনো পাত্রের সঙ্গে কোনো পাত্রীর বাবার ম্যাচিং করানোর জন্য, হরস্কোপ ম্যাচিং করার জন্য আমার কাছে এসেছেন। তো সব দিক থেকে বিচার করে, শুধুমাত্র অষ্টকূট বিচার নয়, কিন্তু অষ্টকূট বিচারটা কোনো বিচারই নয়, ওটা একটা ছোট্ট অংশই বিশেষ। মেন হরস্কোপ টু হরস্কোপ ম্যাচ, এক পক্ষের ডেফিসিয়েন্সি অন্য পক্ষের গ্রহ সন্নিবেশ দ্বারা ফুলফিল হচ্ছে কিনা, সেটাই হচ্ছে মেন বিচার্য। তো যাই হোক, তো খুব ভালো হয়তো ম্যাচ হয়েছে, আমরা বলি নিশ্চিন্তে বিয়ে দিন। তখন তার প্রশ্ন আছে, তার উন্নতি কেমন আছে, টাকা পয়সা কেমন থাকবে, এখন যে দশা চলছে এই দশায় উন্নতি কেমন হবে, এর পরের দশায় আবার খারাপ হয়ে যাবে না তো, এর নিজে বাড়ি করতে পারবে তো, সে নানা রকম প্রশ্ন। চাহিদা শেষ নেই যাকে বলে। টাকা পয়সা, সম্পত্তি, এগুলোই তাদের সুখটা মূল কথা নয়। আমি যেটা বুঝেছি আমার ক্ষুদ্র বুদ্ধিতে, তারা সুখী থাকবে দুজনে, একে অপরের পরিপূরক হয়ে, সেটা মূল কথা নয়। সেটা মেন হচ্ছে কতটা সুখ সমৃদ্ধি করবে। আর বড় লোকের মেয়ের বাবার তো বলার কথা নয়, তাদের তো ডিমান্ড বিরাট, সে মেয়েকে যেমনই দেখতে হোক। যাই হোক, শাস্ত্রকরগণ গোষ্ঠী বিচারের নানা সূত্র লিপিবদ্ধ করেছেন। তার মধ্যে থেকেই যে সমস্ত বিদগ্ধ জ্যোতিষীর সূত্র আমি সংকলন করেছি, সেগুলি আপনাদের সামনে তুলে ধরছি। বিবাহ কবে হবে এ সম্বন্ধে আগে ভিডিও আমি বলেছি একটা, শুধুমাত্র বিবাহ কবে হবে এই রকম নামে। আজকে সেটা বিস্তারিতভাবে বলছি। সপ্তম ভাব থেকে পতি বা পত্নী স্থান, অর্থাৎ বিবাহ স্থান বিচার করা হয়। সেইভাবে দ্বিতীয় থেকে আত্মীয় স্থান বিচার করা হয়, অর্থাৎ বিবাহের মাধ্যমে আত্মীয়তা স্থাপন হেতু দ্বিতীয় স্থান থেকেও বিবাহ বিচার করতে হয়। একাদশ ভাব একজন সদস্য আরোহণ পূর্বক বৃদ্ধি করা হেতু, একাদশ থেকে আয়, সেখানে পরিবারে একজন সদস্য আসছে, তার সদস্য বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য একাদশ থেকেও বিবাহ
বিচার করা উচিত। আবার একাদশ ভাবকে লগ্ন কল্পনা করলে তার একাদশ ভাব লগ্নের নবম ভাব হয়, তাই জন্যে নবম ভাবকেও দেখতে হবে। সর্বোপরি নবম ভাব হলো ভাগ্য ভাব। ভাগ্য সব ক্ষেত্রেই প্রযোজ্য, বিদ্যা ক্ষেত্রেও ভাগ্য প্রযোজ্য, শারীরিক অবস্থার ক্ষেত্রেও ভাগ্য প্রযোজ্য, কর্মের ক্ষেত্রেও ভাগ্য প্রযোজ্য, বিবাহ ক্ষেত্রেও ভাগ্য প্রযোজ্য। সুতরাং নবম ভাব ভাগ্য ভাব হিসেবেও বিবাহ বিচারে বিচার্য। আবার সপ্তম ভাবকে লগ্ন ধরলে ওই সপ্তম ভাবের একাদশ ভাব লগ্নের পঞ্চম ভাব হয় বলে পঞ্চম ভাবকেও বিবাহ বিচারে ধরা উচিত। আবার ধরুন দ্বিতীয় ভাবকে যদি লগ্ন ধরেন তাহলে দ্বিতীয়র একাদশ লগ্নের দ্বাদশ হয়। সুতরাং দ্বাদশ ভাবকেও বিবাহ সংক্রান্ত বিচারের জন্য বিচার করতে হবে আর কি। এছাড়া লগ্নপতি গ্রহ যে কোনো ভাব সম্বন্ধে বিচারের ক্ষেত্রে শুভ সূচক বলে লগ্নপতির দশায় বিবাহ হতে পারে। তাহলে দাঁড়ানো কি, লগ্নপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি, সপ্তমপতি, নবমপতি, একাদশপতি বা দ্বাদশপতি গ্রহের দশায় বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। অথবা ওই লগ্নপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি, সপ্তমপতি, নবমপতি বা দ্বাদশপতির সঙ্গে সম্পর্ককারী গ্রহের দশায় বা ওই ভাব সমূহে অবস্থান বা দৃষ্টি প্রদানকারী গ্রহের দশায় বিবাহ বিচার্য। এখন প্রশ্ন হলো এই যে একটা গ্রহের দশা বা পিরিয়ড দীর্ঘদিন থাকে, অর্থাৎ একটা গ্রহের স্থূল দশাবর্ষ মানে মহাদশাবর্ষ বিংশোত্তরী মতে কমপক্ষে 6 বছর আর সবচেয়ে বেশি 20 বছর, রবির 6 বছর আর শুক্রের 20 বছর। এখন প্রশ্ন হলো ওই গ্রহেদের দশার মধ্যে বিয়ে কখন হবে, সেই বিষয়টাই এবার বলবো। যে সমস্ত পাত্রপাত্রীর অভিভাবকগণ পাত্র বা পাত্রীর বিয়ের জন্য তৎপর বা চেষ্টাশীল হয়েছেন এবং ওই সঙ্গে জাতচক্রে যদি বিলম্বে বিবাহযোগ না থাকে আর পাত্রপাত্রী যদি বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নেয় এবং তার যদি ওই বিবাহকারক গ্রহের দশা চলে, তাহলে এইবার হচ্ছে আসল নিয়ম যে ওই দশার মধ্যে কখন হবে। তার মধ্যে এতগুলো সার্কামস্ট্যান্সেস দেখতে হবে যে তারা ঠিকঠাক তৎপর, পাত্র বা পাত্রী নিজেও বিয়ের জন্য মানসিক প্রস্তুতি নিয়েছে, প্লাস বিবাহকারক গ্রহের দশা চলছে। তখন দেখতে হবে যে জাতচক্রের রাশি ও লগ্নকে স্থির ধরে গোচরের চলমান গ্রহদ্বয় রাহু অথবা বৃহস্পতি যখন লগ্নে বা রাশিতে অথবা লগ্ন বা রাশির সপ্তমে অবস্থান বা দৃষ্টি প্রদান করবে, সেই সময়ে বিবাহ হবে। যদি রাহু বা বৃহস্পতির এই দুটি গ্রহের মধ্যে একটা সংযোগ ঘটে তবে আংশিক বিবাহযোগ, আর উভয়ের সংযোগ ঘটলে প্রবল বিবাহযোগ বুঝতে হবে। উদাহরণস্বরূপ বলা যায়, মনে করুন একটা জাতচক্রে গোচরে বৃহস্পতি রাশিতে অবস্থান করে রাশি ও লগ্নের সপ্তম ভাবকে দেখছে, আর রাহু লগ্নের সপ্তমে অবস্থান করে রাশি এবং লগ্নকে দেখছে। সুতরাং এরকম অবস্থায় বিয়ের প্রবল যোগ বুঝতে হবে। আর আরেকটা রাশিচক্রে রাশির সপ্তমে গোচরে রাহুর দৃষ্টি, কিন্তু বৃহস্পতির রাশিতে বা লগ্নে অথবা রাশির লগ্নে বা সপ্তমে কোনোরূপ অবস্থান বা দৃষ্টি অর্থাৎ সংযোগ না থাকায় বিবাহের ক্ষেত্রে আংশিক যোগ বুঝতে হবে। এই প্রবল অথবা আংশিক উভয়ের মধ্যে যে কোনো এক প্রকার সংযোগ হলেই তখন বিবাহ হবে। অবশ্য যদি পাত্র বা পাত্রীর বিবাহের জন্য মানসিক প্রস্তুতি থাকে এবং বিলম্বে বিবাহযোগ না থাকে, তবেই ওই বিবাহকারক গ্রহের দশায় গোচরে ওই সময়ে বিবাহ হবে। আর যদি বিলম্বে বিবাহযোগ থাকে অথবা পাত্র বা পাত্রীর বিয়ের জন্য মানসিক প্রস্তুতি না থাকে এবং অভিভাবকের বিবাহের জন্য চেষ্টা না থাকে, তবে গোচরে রাহু বৃহস্পতির প্রবল যোগ থাকলেও বিবাহ হবে না। গোচরে রাহু বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি সম্বন্ধে যা যা বললাম সেগুলো ছাড়াও আরও কিছু নিয়ম আছে বিবাহের সময় নির্ণয় করা। অনেক সময় আপনারা যারা বিবাহিত তারা দেখতে পাবেন যে আপনাদের বিবাহের সময় অর্থাৎ যে বছরে যে মাসে যে সপ্তাহে আপনাদের বিবাহ হয়েছিল সেই সময় গোচরে বৃহস্পতি বা রাহুর
ওই রকম প্রভাব হয়তো ছিল না। তখন মনে প্রশ্ন আসবে, তাহলে কি বিবাহ সময় নির্ণয়ের নিয়মটা ভুল? না, ভুল না, আরও কিছু ব্যাপার আছে। এটা হচ্ছে একটা অনেকগুলো নিয়মের মধ্যে একটা নিয়ম, আর এই নিয়মটাই অ্যাট এ গ্লান্স বেশিরভাগ দেখা হয়, কিন্তু নিখুঁতভাবে দেখতে গেলে আরও কিছু নিয়ম আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। বিভিন্ন অ্যাকাডেমিক্যালি কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজারদের রিসার্চের ফল এইগুলো, যেগুলো আমি এখন বলতে যাচ্ছি। বিবাহে শনির ভূমিকা, বিবাহে শনিরও ভূমিকা থাকে। গোচরে যেরকম রাহু বৃহস্পতির দেখার কথা বললাম, অবস্থান বা দৃষ্টি, সেই রকম শনিরও কিছু ভূমিকা থাকে। প্রথমত দেখতে হবে শনি গোচরে উপপদ লগ্ন বা উপপদ লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। এই উপপদ লগ্ন সম্বন্ধে আমি পরে আলোচনা করব। আরূঢ় লগ্ন পদ কীভাবে নির্ণয় করতে হয় এগুলো নিয়ে আমি আলাদা ভিডিওয়ে বলবো। এই ভিডিওয়ে বলতে গেলে সব গুলিয়ে যাবে। যারা জানেন না তারা একটু ওয়েট করুন। সপ্তম ভাবের পরেই আমি অষ্টম ভাব ভিডিও আনার আগে আমি ওই উপপদ সম্বন্ধে, আরূঢ় লগ্ন নির্ণয়, উপপদ নির্ণয়, মানে পদ লগ্ন যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। আর তার সাথে চর কারকত্ব নিয়ে, আত্মাকারক, অমাত্মকারক, ভাতৃকারক, এইগুলো যেগুলো আছে, মাতৃকারক, পুত্রকারক, সেইগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে প্রথমে দেখতে হবে কি শনির গোচরে উপপদ লগ্ন বা উপপদ লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। আর শনি গোচরে উপপদ লগ্নে বা উপপদ লগ্নে ত্রিকোণে অবস্থান করছে কিনা, দুটো হলো নিয়ম। 3 নম্বর হলো শনি গোচরে বৃহস্পতি বা মঙ্গল বা বৃহস্পতি মঙ্গল উভয়কেই দৃষ্টি দিচ্ছে কিনা। 4 নম্বর হলো শনি গোচরে উপপদ লগ্নপতির সাথে অবস্থান করছে কিনা। আর 5 নম্বর হলো শনি গোচরে তার জন্মকালীন অবস্থানে দৃষ্টি দিচ্ছে কিনা। এগুলো গেল শনির ভূমিকা, এগুলোও দেখতে হবে। আচ্ছা, বৃহস্পতির যে ভূমিকা বললাম, লগ্ন বা রাশির সপ্তমে, লগ্নে রাশিতে বা লগ্ন বা রাশির সপ্তমে অবস্থান বা দৃষ্টি, তাছাড়াও কিছু বৃহস্পতির ভূমিকা দেখুন। গোচরে বৃহস্পতি রাশি বা লগ্নের সপ্তমে অবস্থান বা দৃষ্টি থাকার কথা প্রথমেই বলেছি, এখানে হচ্ছে সেটা 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে গোচরে বৃহস্পতি আরূঢ় লগ্নে অবস্থান বা দৃষ্টি দিচ্ছে কিনা। 3 নম্বর হচ্ছে বৃহস্পতি গোচরে আরূঢ় লগ্নপতির সঙ্গে অবস্থান করছে বা আরূঢ় লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 4 নম্বর হলো গোচরে বৃহস্পতি জন্মকালীন সপ্তমপতির সঙ্গে অবস্থান করছে বা সপ্তমপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। এগুলো বৃহস্পতির ভূমিকা, যে আগে যে নিয়মগুলো বললাম তার সাথে এগুলো বিচার করতে হয়। আচ্ছা, এবার বলি বিবাহে মঙ্গলেরও কিছু ভূমিকা আছে। একটা বড় সময় বৃহস্পতি শনি তো অনেক দিন করে থাকে, বৃহস্পতি 1 বছর, শনি 2.5 বছর, তো মঙ্গল অল্প দিন থাকে, সেই মঙ্গলের ভূমিকাও রয়েছে। দেখুন, বৃহস্পতি রাহু বা শনি দ্বারা নির্দেশিত বা নির্ণীত সময়ের মধ্যে একটু খেয়াল করবেন মঙ্গলের এই ভূমিকাগুলো আছে কিনা। তাহলে কিন্তু ওই ধরুন একটা পিরিয়ড আসছে, তো 1 বছরের মধ্যে কি 8 মাসের মধ্যে বিয়ে হবে, তার মধ্যে মঙ্গল যখন বিয়েটা হলো, মঙ্গলের এই ভূমিকাটা আছে কিনা খেয়াল করতে হবে। আচ্ছা, মঙ্গলের ভূমিকা 1 নম্বরে বলা হচ্ছে গোচরে মঙ্গল উপপদ লগ্ন বা উপপদ লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 2 নম্বরে বলছে গোচরে মঙ্গল উপপদ লগ্ন বা উপপদ লগ্নের ত্রিকোণে অবস্থান করছে কিনা। 3 নম্বর গোচরে মঙ্গল জন্মকালীন বৃহস্পতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 4 নম্বর হলো গোচরে মঙ্গল তার জন্মকালীন অবস্থানে দৃষ্টি দিচ্ছে কিনা। এই গেল। এবার হলো বিবাহের দ্বারাকারক গ্রহের ভূমিকা। দ্বারাকারক কি? আত্মাকারক গ্রহ যেভাবে নির্ণয় করতে হয়, যে গ্রহের ডিগ্রি সর্বাধিক সেটা আত্মাকারক, আমি পরে অন্য ভিডিওতে বলবো, তবু আজকে একটা শর্টে বলে দিই। দ্বারাকারক হলো সবচেয়ে যা ফুট কম, সেটা হলো দ্বারাকারক বা পত্নীকারক। আত্মাকারক, অমাত্যকারক, ভাতৃকারক, মাতৃকারক, পুত্রকারক, রিপুকারক আর দ্বারাকারক, এই 7টা চর কারকত্ব আছে। তো যার ডিগ্রি সবচেয়ে কম সে হলো, সেই গ্রহটি হলো দ্বারাকারক। এখানে রাহু কেতুকে ধরা হয় না। কিছু কিছু মতে রাহুর ডিগ্রি সবচেয়ে কম হলে তাকে আত্মাকারক ধরতে হয়, তারপরে যে হায়েস্ট ডিগ্রি থাকবে সে হচ্ছে অমাত্যকারক। যাই হোক, বিবাহের দ্বারাকারক গ্রহের ভূমিকা কি? 1 নম্বরে বলা হচ্ছে জন্মকালীন দ্বারাকারক
জন্মকালীন উপপদ লগ্ন বা উপপদ লগ্নপতি বা উপপদ লগ্নের ত্রিকোণে দৃষ্টি দিচ্ছে কিনা। 2 নম্বরে বলা হচ্ছে জন্মকালীন দ্বারাকারক জন্মকালীন সপ্তম ঘর বা সপ্তম পতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 3 নম্বরে বলা হচ্ছে জন্মকালীন দ্বারাকারক গ্রহ জন্মকালীন আরূঢ় লগ্ন বা আরূঢ় লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। এগুলো কিন্তু সব গোচরের কথা বলা হচ্ছে, মানে জন্মকালীন দ্বারাকারক গ্রহ গোচরে জন্মকালীন আরূঢ় লগ্ন বা আরূঢ় লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 4 নম্বর হলো জন্মকালীন দ্বারাকারক গ্রহ গোচরে বৃহস্পতি, মঙ্গল বা শনিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 5 নম্বরে বলা হচ্ছে দ্বারাকারক গ্রহ গোচরে জন্মকালীন উপপদ লগ্ন বা উপপদ লগ্নপতি বা উপপদ লগ্নের ত্রিকোণে দৃষ্টি দিচ্ছে কিনা। 6 নম্বরে বলা হচ্ছে দ্বারাকারক গ্রহ গোচরে জন্মকালীন সপ্তম ঘর বা সপ্তম পতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। 7 নম্বর হলো দ্বারাকারক গ্রহ গোচরে জন্মকালীন আরূঢ় লগ্ন বা আরূঢ় লগ্নপতিকে দৃষ্টি দিচ্ছে কিনা। আর 8 নম্বরে বলছে গোচরে বৃহস্পতি, মঙ্গল বা শনি দ্বারাকারক গ্রহকে দৃষ্টি দিচ্ছে কিনা। এই সমস্ত যোগ দেখে তবে একদম সঠিক টাইম, বিয়ের সঠিক টাইম নির্ণয় করতে হয়। যে যত ভালোভাবে এটা স্টাডি করতে পারবে, মানে সমস্ত কিছু ব্যাপার যার মাথায় সবচেয়ে ভালো ঢুকবে এবং চট করে ধরতে পারবে, অ্যাডজাস্ট করে নিতে পারবে যে এদিক থেকে এটা আসছে তো ওদিক থেকে ওটা, এর দৃষ্টি ওখানে, সব কিছু যতই চোখের সামনে দেখতে পায় তবেই সে ভালো প্রেডিকশান করতে পারবে। একটু ভুলচুক হলেই ভুলচুক হয়ে যাবে, মানে ভুল হয়ে যাবে বিচারে, প্রেডিকশানে। আচ্ছা, এবার আছে বিলম্বে বিবাহের যোগ। বিলম্বে বিবাহের যোগে বলা হচ্ছে জাতচক্রে যদি লগ্ন বা রাশি সপ্তমে শনি বা বৃহস্পতির অবস্থান বা দৃষ্টি থাকে জন্মকালীন, তবে বিলম্বে বিবাহ হয়। কারণ শনি ও বৃহস্পতিকে বৃদ্ধকারক গ্রহ বলে ধরা হয়। বিবাহের ক্ষেত্রে বিলম্বে বিবাহ অর্থাৎ উপযুক্ত বয়সের অধিক বয়সে বিবাহযোগ নির্দেশ করে। তারপর বলা হচ্ছে রাশি বা লগ্নের দ্বিতীয় শনির অবস্থান বা দৃষ্টি জন্মকালীন থাকলে বিলম্বে বিবাহ হয়। তারপর বলা হয়েছে আবার সপ্তমপতি বা দ্বিতীয়পতি দুস্থানগত, বক্রগত, নিচস্থ, শত্রুক্ষেত্রগত হয়ে শত্রুযুক্ত বা দৃষ্ট হয়ে বলহীন হলে বিলম্বে বিবাহ হয়। এছাড়া সপ্তম ভাব পাপ মধ্যগত হলে বিলম্বে বিবাহ হয়। পাপ মধ্যগত মানে কি? মনে করুন সপ্তম ভাব পাপ মধ্যগত মানে ষষ্ঠে আর অষ্টমে দু জায়গাতেই দুটো পাপ গ্রহ আছে, মানে সপ্তম ভাবের ওদিকেও পাপ গ্রহ এদিকেও পাপ গ্রহ, মাঝখানে সপ্তম ভাব, সেক্ষেত্রে বলা হয় সপ্তম ভাব পাপ মধ্যগত, তো সেটা হলেও বিলম্বে বিবাহ হয়। শনি ও চন্দ্র সম্পর্ক হলে অথবা যে কোনো লগ্নের পক্ষে বৃষ্টিকে শনি অবস্থান করলে বিবাহ বিলম্বে হয়। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিবাহ হয় না, বাস্তবে দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে শনি ও চন্দ্র সম্পর্ক অথবা শনি ও মঙ্গল সম্পর্ক হলে বিলম্বে বিবাহ হয়। এখন প্রশ্ন হতে পারে এই বিলম্ব বিবাহ কত বছর বয়সের নির্দেশক হবে? এর কোনো যুক্তিপূর্ণ মীমাংসা কিন্তু পাওয়া যায় না। উপযুক্ত বুদ্ধির মাধ্যমে ফলাদেশ করতে হবে। তবে প্রত্যেক লোকের পক্ষে 36 বছর বয়সে রাহু ও বৃহস্পতির প্রভাব এবং ঊর্ধ্বপক্ষে 48 বছর বয়সে রবির প্রভাব বিস্তার লাভ করে বলে ওই বয়সে বিবাহের সম্ভাবনা বা বিলম্ব বিবাহ ক্ষেত্রে ধরে নিতে হবে। এই বয়সের মধ্যে বিবাহ না হলে বুঝে নিতে হবে যে প্রজাপতির নির্বন্ধ তার জীবনে নেই, অর্থাৎ বিবাহ হবে না। অবশ্য ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ ইত্যাদি দেশ সমূহের মধ্যে এই নিয়মের বলবত্তা ধরতে হবে। বহির্দেশের কথা মানে দূর দেশের বিদেশের কথা স্বতন্ত্র। যদি আমাদের দেশে 48 বছর বয়সের পর কারোর বিবাহ হয় তবে তার শাস্ত্রবিরুদ্ধ বলা হয় আমাদের শাস্ত্রে। কারণ শাস্ত্রে আছে যে পুত্রার্থে কিয়তে ভাজ্যা, অর্থাৎ বংশ রক্ষার জন্য পুত্রের প্রয়োজন, এবং সেটা বিবাহ বন্ধনের মাধ্যমে পতি পত্নীর দেহ মিলনের মাধ্যমে সম্ভব হয়। যদি 48 বছরের পর কোনো জাতক জাতিকার বিবাহ হয় তখন ওই জাতক জাতিকার, বিশেষ করে জাতিকার সন্তান লাভের পক্ষে দৈহিক ক্ষমতা বা প্রজননযন্ত্র সন্তান উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নির্দেশ করে এবং ওই বয়স থেকেই মেয়েদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায় ডাক্তারি মতে।
সুতরাং ওই বয়সে বিবাহের ক্ষেত্রে প্রতিবন্ধকতাই ধরা উচিত। দেরিতে বিবাহের আরও কিছু সূত্র বিভিন্ন পুস্তক থেকে সংকলন করেছি, সেগুলো আপনাদের বলি কিছু। সব সূত্র কিন্তু পরীক্ষিত নয়, আমি সংকলন করেছি বিভিন্ন পুস্তক থেকে। আচ্ছা, এখানে 1 নম্বর বলা হচ্ছে যে পুরুষদের চন্দ্র চতুর্থে বা দশমে থাকলে দেরিতে বিবাহ, আর স্ত্রীলোকের পক্ষে রবি যদি ওই চতুর্থে বা দশমে থাকে, আর কৃষ্ণপক্ষের চন্দ্র হলে এই দুটো যোগ বেশি মিলবে। আচ্ছা, তারপর বলা হচ্ছে শুক্র বা একাধিক গ্রহ মেষ রাশিতে অবস্থান করলে দেরিতে বিয়ে হয়। 5 নম্বর বলা হচ্ছে সিংহ, কন্যা, ধনু ও মকর রাশি কোনো এক রাশিতে লগ্ন বা চন্দ্র থাকলে দেরিতে বিবাহ হয়। জন্মচক্র ও নবাংশ চক্র দুটো চক্রই পরীক্ষা করে দেখা উচিত। এছাড়া আমাদের অভিজ্ঞতালব্ধ জ্ঞান যা হয়েছে তাতে আমরা দেখেছি, এই আমাদেরটা কিন্তু আমি নয়, তার মধ্যে আমি পড়ি না, বিভিন্ন লেখকরা যেটা লিখেছেন সেটাই বলছি। বলা হয়েছে 6 নম্বর লগ্ন দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ স্থানের 2-3টে স্থানে শনি, মঙ্গল, রবি, রাহু থাকলে, মানে এইসব পাপগ্রহগুলো থাকলে, বিশেষ করে শনি ও রাহু, মঙ্গল ও রাহু বা রবি ও শনি ওই সব জায়গায় থাকলে বিলম্বে বিবাহ হয়। 7 নম্বরে বলা হচ্ছে শুক্র ও চন্দ্র থেকে ওইরূপ স্থানে, মানে ওই দ্বিতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, দ্বাদশ যেগুলো বললাম ওইরূপ, মানে শুক্র আর চন্দ্র থেকে, ওটা যেমন লগ্ন থেকে ধরা হয়েছিল, এটা শুক্র আর চন্দ্র থেকে ওই সব স্থানে পাপ গ্রহ থাকলে সন্তানের বিবাহের জন্য মাতা পিতার মানসিক দুঃখের সীমা থাকে না। কোনো কোনো জ্যোতিষীর মতে সপ্তম স্থানে বৃহস্পতি বিলম্বের কারণ হয়, এবং অনেক ক্ষেত্রে এই ধরনের কোষ্ঠী, মানে অনেক ক্ষেত্রে যাদের এই ধরনের কোষ্ঠী তাদের আবার বিবাহ হয় না। তবে কোনো মনীষী বৃহস্পতিকে এর জন্যে দায়ী করেছেন বলে জানা যায় না, বরং অনেক জ্যোতিষী, অনেক কৃতি জ্যোতিষী ও বহু গ্রন্থকার সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে ভালো ঘর ও বর পাবে বলে বলেছেন। জাতক পারিজাত গ্রন্থে বলা হয়েছে সপ্তম স্থানে বৃহস্পতি থাকলে সচ্চরিত্রা, সাধ্বী, পতিব্রতা ও সুন্দরী স্ত্রী লাভ হয়। কয়েকটি রাশিচক্রে বৃহস্পতি সপ্তম স্থানে বলবান হওয়া থাকা সত্ত্বেও জাতক জাতিকার বিবাহ হয়নি 31-32 বছর বয়স পর্যন্ত। সেই জন্যই হয়তো ধরা হয়েছে যে বৃহস্পতি এর জন্য দায়ী। যখন এ ধরনের কোষ্ঠীদের সপ্তমে বৃহস্পতি থাকা সত্ত্বেও বিবাহ হচ্ছে না দেখা যায়, তখনই বৃহস্পতি গ্রহকে দায়ী করার পেছনে একটা শুষ্ক মনস্তাত্ত্বিক কারণ থাকতে পারে। সাধারণত আমাদের দেশের লোকেদের এবং জ্যোতিষীদের মধ্যে অনেকের ধারণা যে বৃহস্পতি সব অমঙ্গল হরণ করতে পারে। সেই জন্য কেউ কেউ বলে থাকেন আমার গুরুর সহায়, আমার একাদশে বৃহস্পতি, আমি কেন এত অর্থকষ্ট ভোগ করবো ইত্যাদি। বৃহস্পতি বহু রিষ্ট নাশ করে, একথা শাস্ত্রকারদের গ্রন্থে বারবার উল্লেখ করা হয়েছে, কিন্তু বৃহস্পতি সর্বরিষ্ট নাশক একথা কখনোই বলা হয়নি। একটা ফ্যাক্টর দ্বারা কোনো ঘটনা নিয়ন্ত্রিত হয় না, একথা বললে চলবে না। আর সর্বোপরি বৃহস্পতি সেই লগ্নের পক্ষে শুভ না অশুভ সেটা বিচার করা সবচেয়ে আগে দরকার। যাই হোক, আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আরও যা আছে সপ্তম ভাব সম্বন্ধে, স্ত্রীকে দেখতে কেমন হবে, দুবার বিবাহ হবে কিনা, দোষবরে বিবাহ হবে কিনা, বিভিন্ন যোগ আছে, সেগুলো আমি পরের ভিডিও আলোচনা করব। আলোচনা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।